হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকে আমি এই সপ্তাহের রয়ের রিভিউ করব। আর ভাই সাহ, এই সপ্তাহের পুরো বাম্পার হয়েছে। বাম্পার মানে সুপারব হয়েছে। অনেকে তো বলছে এটা দশকের সেরা, মানে লাস্ট 10 বছরের সেরা আমি জানি না লাস্ট 10 বছরে কী তে কী হয়েছে, আমার মনেও নেই সেসব। বাট বলতে গেলে বেশ কয়েক বছরের এটা সেরা তো বটেই। লাইক লাস্ট 2-3 বছর আমরা যা পেয়েছি তার মধ্যে এই বছরের এই স্পেসিফিক অর্থাৎ এই সপ্তাহের মারাত্মক হয়েছে, বাম্পার হয়েছে। সব কিছুরই মিনিং ছিল, সব কিছুরই সেন্স ছিল, আর স্টোরি লাইনের কি দারুণ প্রোগ্রেশন হয়েছে বস। তো বেশি ভুলভাল না বলে শুরু করা যাক রয়ের রিভিউ। এই সপ্তাহে বাম্পার রয় রিভিউ। শো শুরু করে আমাদের সবার প্রিয় কোডি রোডস, সব ফ্যানেদের খুব প্রিয়, আমেরিকার ফ্যানেদের স্পেশালি কোডি রোডস। তো কোডি রোডস এসে বলে যে রোমান মনে করে যে আমি প্রমিস রাখতে পারি না, বাট অ্যাকচুয়াল যে কথাটা হচ্ছে শিকাগো সবাই জানে। আজকে এই সপ্তাহে শিকাগোতে হয়েছে, সিএম পাঙ্কের হোম টাউন শিকাগোতে। তো কোডি রোডস বলছে যে শিকাগো সবাই জানে যে কোডি রোডস তার প্রমিস রাখতে জানে। কোডি রোডস যদি কোনো কিছু বেট করে, কোডি রোডস অবশ্যই রাখতে জানে, কারণ কোডি রোডস ফ্যানেদেরকে ভালোবাসে। ও চায় না ওর প্রতিশ্রুতি ভাঙতে, ফ্যানেদেরকে দেওয়া প্রতিশ্রুতি ও কখনোই ভাঙবে না। তারপর কোডি রোডস এটাও বললো যে ও এতটাই ভালো, এতটাই ফ্যানেদের ভালোবাসে যে একটা র্যান্ডাম ছেলে সে তাকে আস্ক করেছিল ব্যাচেলার পার্টিতে পার্টিসিপেট করার, সেই ছেলেটার ব্যাচেলার পার্টি। তো কোডি তাকেও হ্যাঁ বলেছে। একটা 5 বছরের বাচ্চা যাকে কোডি চেনে পর্যন্ত না, সেই 5 বছরের বাচ্চা কোডিকে বলেছে তুমি কি আমার বার্থডে পার্টিতে থাকবে? তো কোডি হ্যাঁ বলেছে। কোডি কোনো ফ্যানকে হার্ট করতে পারে না। হ্যাঁ, কোডি একটু ড্রামা করে, নাটক করে যে হ্যাঁ ও চ্যাম্পিয়ন, ও মেন প্লেয়ার, কারণ চ্যাম্পিয়ন রোমান রেইন্স হতে নেই, তাই কাউকে না কাউকে তো সেই জায়গাটা মেটাতে হবে। তো কোডি রোডস নিজে সেই জায়গাটা মেটায়। এটা একটা খুব ভালো পয়েন্ট দিয়েছে কোডি, যে ও প্রিটেন্ড করে চ্যাম্পিয়ন, কারণ অ্যাকচুয়াল চ্যাম্পিয়ন তো পার্ট টাইমার। তো যাই হোক, কোডি বলে যে রোমান মনে করে যে আমি শুধু রোমানকে রেসপেক্ট করি, কিন্তু না, আমি রোমানকে রেসপেক্ট না, আমি রোমানকে রেসপেক্টও করি, বাট তার সাথে আমি রোমানকে ঘৃণাও করি, কারণ রোমানের জন্য আমি আমার মুভমেন্ট পাইনি গত বছর রেসেলমেনিয়ায়। আর আমি এটাও জানি যে রোমান আমাকে খুব ঘৃণা করে, কারণ রোমানের এবছরের মুভমেন্ট ছিল তার কাজিন রকের সাথে খেলা, ফ্যামিলি ভার্সেস ফ্যামিলি, এবং আমি কোডি রোডস সেই আশায় জল ফেলে দিয়েছি। তাই আমি যেমন রোমানকে ঘৃণা করি, তেমনি রোমানও এখন আমাকে ঘৃণা করে। এখন আমি রেসেলমেনিয়ায় যাব এবং গিয়ে আমি রোমান আর রককে হারাবো। তো এই সব বলার ফাঁকেই রক চলে আসে সারপ্রাইজ হিসেবে, কারণ রকের আজকের এন্ট্রিটা অ্যানাউন্স ছিল না, সারপ্রাইজ ছিল, মানে বলা হয়নি অডিয়েন্সদেরকে যে রক আসছে শিকাগোতে। তো সাডেন রকের মিউজিক বাজে আর রক আসে, এসে কিছু কোডিকে বলল মাইক্রোফোন ছাড়া, যেটা শুধুমাত্র কোডি শুনতে পেলো, আর কেউ শুনতে পেলো না। কোডি তো শুনে একটু শকড হলো, সারপ্রাইজ হলো, আর রক হাসতে হাসতে চলে গেল। ব্যাক স্টেজে আমরা দেখি একজন অ্যানাউন্সার জিজ্ঞেস করছে, একজন রিপোর্টার জিজ্ঞেস করছে রককে যে আপনি কী বললেন? তো রক বলল কোডিকে জিজ্ঞেস করো, কোডি বলবে যে আমি কোডিকে কী বললাম। যাই হোক, তারপর আমরা ম্যাচ দেখি জেডি ম্যাকডোনা ভার্সেস রিকোশে। আর আমি জানি না কেন রিকোশে ভার্সেস জাজমেন্টের এই রাইভালরিটা চলছে, লাইক কেন ম্যাকডোনা ভার্সেস রিকোশে বারবার হচ্ছে, এর পেছনে কী লজিক আছে, আর রিকোশে কেনই বা সব ম্যাচ জিতছে? কারণ এই সপ্তাহেও রিকোশে কিন্তু জেডি ম্যাকডোনাকে হারিয়েছে। তো রিকোশে হলো এরকম ব্যাপার যে রিকোশে এখন 3-0 এগিয়ে আছে, মানে তিনটে ম্যাচ টানা জিতেছে, জেডির এগেনস্টে, দেন ডমিনিকের এগেনস্টে, দেন আবার জেডির এগেনস্টে। বাট একটা জিনিস বলতে পারি যে জেডি ম্যাকডোনা ভার্সেস রিকোশে ম্যাচ কিন্তু বাম্পার, কারণ দুজনের কেমিস্ট্রি অসাধারণ। আর আমি তো জেডি ভাইয়ের ফ্যান হয়ে যাই। এক এক সময় জেডি ভাইয়ের খেলা দেখলে আমার মনে হয় যে জেডি ভাই খুব আন্ডাররেটেড একজন সুপারস্টার। জাজমেন্টের সবচেয়ে লো পয়েন্টে জেডিকে রাখা হয়, বাট জেডি ম্যাকডোনা কিন্তু দারুণ একজন ইনরিং রেসলার। আর জেডি ফিউচার খুব ব্রাইট, যদি ডাব্লিউডাব্লিউ চায় ব্রাইট করতে তবে। সো জেডি ভার্সেস রিকোশে হয়তো রাখছে এমনি কারণেই, কারণ ম্যাচগুলো ভালো হয়, স্টোরির দরকার নেই, এরা উইদাউট স্টোরি এত ভালো ম্যাচ প্রোভাইড করছে। বাই দ্য ওয়ে, এই ম্যাচের আগে কিন্তু মামি, বেলার, ডেমিয়ান তিনজনেই কিন্তু খুব রেগেছিল জেডি আর ডমিনিকের ওপর, যে তোমরা কী করছো, রিকোশেকে হারাতে পারছো না। তো এই ম্যাচটা অ্যাকচুয়ালি জেডি আর ডমিনিকের কাছে বড় ব্যাপার ছিল, নিজেদেরকে একটু বড় দেখানোর, বিশেষ করে জেডির কাছে।
তো একটা টাইম তো রিকোশে তার ফিনিশিং মুভ দিয়েও দেয় জেডিকে, বাট ডমিনিকের জন্য সেই পিনটা কাউন্ট হয়নি, কারণ জেডির পা দড়িতে ছিল। তারপর রিকোশে আবার তার ফিনিশিং মুভ দিতে যাবে, শুটিং স্টার প্রেস বা 630 প্রেস হোয়াট এভার, তখন ডমিনিক আবার ডিস্ট্র্যাক্ট করে। তো ফাইনালি রেফারি বাধ্য হয় ডমিনিককে রিং থেকে বের করে দিতে, রিং থেকে ইজেক্ট করে দিতে। তো ডমিনিক বেরিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে রিকোশে তার ফিনিশিং মুভ দিয়ে দেয় জেডি ভাইকে, আর পিন দিয়ে দেয় জেডি ভাইকে। সো রিকোশে জিতল ম্যাচটা জেডি ভাইকে হারিয়ে। দেন আমরা দেখি সিএম পাঙ্ক আসে, শিকাগো ছেলে, তো প্রচুর হোম ক্রাউড ওভেশন পায়, সবাই খুব খুশি সিএম পাঙ্ককে দেখে। পাঙ্ক বলছে যে আমি দেখছি বেশ কিছুদিন ধরে লোকে আমাকে নিয়ে অনেক প্রশ্ন করছে, কেউ বলছে তুমি কি রেসেলমেনিয়াতে থাকবে এবছর। আমি ভাবলাম এবং ভেবে দেখছি হ্যাঁ আমি রেসেলমেনিয়ায় থাকবো, কারণ আমার হাত এখনও ঠিক হয়নি, আমার হাত এখনও চোট আছে, ডাক্তার এখনও আমাকে পারমিশন দেয়নি খেলার, বাট আমার মুখ তো চলে। সো আমি অনেক কিছু রোলই করতে পারি। কেউ আবার আমাকে জিজ্ঞেস করছে যে আমি রেফারি হব কি না, মানে ফ্যানেদের কথা বলছে, কেউ কোনো ফ্যান জিজ্ঞেস করছে তুমি রেফারি হবে কি না, বা তুমি রেসেলমেনিয়ায় থাকবে কি না। আর প্রত্যেকটা জিনিসের সিএম পাঙ্ক উত্তর দিয়েছে পজিটিভভাবেই আজকে। তো সিএম পাঙ্ক বলল যে এবার ফ্যানেদের থেকে একটু সরি, এবার কিছু ইন্ডিভিজুয়াল সুপারস্টারদের কথা বলি, যে কিছু ইন্ডিভিজুয়াল সুপারস্টার তারা আমাকে পছন্দ করে না, বাট তাও তারা আমার নাম নিচ্ছে, কারণ তারা জানে যে আমার নাম নিলে তারা যে স্পটলাইটটা পাবে সেই স্পটলাইটটা তারা জীবনে পায়নি। প্যাট ম্যাকঅ্যাফের শোতে এসে রোমান রেইন্স আমার ব্যাপারে অনেক কিছু বলেছে, পাঙ্ক বলছে। তো রোমান আমার ব্যাপারে কেন বলেছে আমি জানি, রোমানের সেই রাইট আছে বলার, কারণ রোমান এতদিন চ্যাম্পিয়ন, রোমান আমার রেসপেক্ট আর্ন করেছে। বাট আমি খুব শীঘ্রই রোমান তোমার কাছে আসছি, খুব শীঘ্রই আমরা মিট করব, আর আমি তখন সিঁড়িতে উঠবো আর তুমি তখন সিঁড়ির নিচে নামবে। সো একটা ফিউচার রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্ক রাইভালরি টিজ দিল সিএম পাঙ্ক। তারপর সেথ রলিন্সের কথা বললো, যে রলিন্সের চোখের দিকে এখনও চোখ দিকে তাকাতে পারে না, চোখ রেখে তাকাতে পারে না, কারণ রলিন্স এখন একটা হাই জুতো পরে, আর সারপ্রাইজিংলি তার জন্য লম্বা দেখায় রলিন্সকে। রক ওর ব্যাপারে কিছু মেন কথাই বলে না, কারণ রক জানে যে পাঙ্কের মতো একটা গাইয়ের এগেনস্টে লড়ার ক্ষমতা রকের নেই। লাস্টলি সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টারের নাম যখন নেয়, তখন ড্রু ম্যাকিন্টার স্বয়ং চলে আসে এবং এসে ভয়ঙ্করভাবে পাঙ্কে রোস্ট করতে থাকে, লাইক লিটারেলি। যার মধ্যে একটা ডায়লগ তো সেরা ছিল, যে জানো পাঙ্ক আমার সবচেয়ে অবাক লাগে এটাই যে তুমি স্ট্রেট এজ লাইফ লিড করো, স্ট্রেট এজ মানে তুমি ফোঁকো না, ধূমপান করো না, নেশা করো না, বাট তাও তোমার সারা জীবন রিহ্যাবেই চলে গেল। পাঙ্কের ইনজিওর আর্ম নিয়ে অনেক মজা করে। ইভেন ড্রু ম্যাকিন্টার এটাও দেখায় যে ও একটা মার্চেন্ডাইজ বের করেছে, এখন ও সোশ্যাল মিডিয়া স্টার। আর সিএম পাঙ্ক বলে যে আর যাই হোক, আজ পর্যন্ত কখনো আমাকে কোনো সুপারস্টারের ইনজুরিকে মক করে টি শার্ট বানিয়ে সেই টি শার্ট সেল করতে হয়নি, আমি এমনি নর্মাল মার্চেন্ডাইজ সেল করতে পেরেছি। আমাকে ড্রু ম্যাকিন্টারের মতো অত খারাপ নিচে নামতে হয়নি যে কারোর ইনজিউরিটাকে মার্চেন্ডাইজে বসিয়ে সেই মার্চেন্ডাইজটাকে বেচবার চেষ্টা করব। ঠিক আছে, তো দারুণ বিষয়। তো এরপর ড্রু আর পাঙ্কের মধ্যে কথা কাটারি চলতেই থাকে। পাঙ্ক ড্রুকে বলে যে তোমার আমাকে দরকার স্পটলাইট পাওয়ার জন্য, ড্রু পাঙ্কে সেম কথা বলে। আর লাস্টলি ড্রু ম্যাকিন্টার পাঙ্কে একটা অ্যাডভাইস দেয় যে শোনো পাঙ্ক, তুমি কথা খুব ভালো বলো, তোমার শরীর ফিট না, বাট তোমার মুখ খুব চলে, একটা কাজ করো, তুমি আমার ম্যাচে গেস্ট কমেন্টেটর হও এবং ম্যাচ শেষে আমার ভিক্টরি দেখো এবং আমাকে অ্যানাউন্স করো যে আমি চ্যাম্পিয়ন হয়েছি। তো সিএম পাঙ্ক তখন ভাবছে যে ও কী করবে। দেন সেথ রলিন্স সঙ্গে সঙ্গে আসে এবং রলিন্স এসে অ্যাকচুয়ালি ডিসিশান জানায়। সো রলিন্স এসে ফার্স্ট অফ অল বলে যে গেস্ট কমেন্টেটর বা গেস্ট রেফারি যাই হোক না কেন, এসব নিয়ে বলবার অধিকার এদের দুজনের কারণ নেই, কারণ ও চ্যাম্পিয়ন। আর স্পেসিফিক্যালি তো তার একদমই নেই যে ম্যাচে নেই, বেসিক্যালি সিএম পাঙ্ককেও চাটলো সেথ রলিন্স যে তুমি ম্যাচেই নেই সিএম পাঙ্ক, তাই তোমার অকাত নেই যে তুমি ডিসাইড করো তুমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচে কী রোল প্লে করবে। তখন রলিন্স একটা পোল লাগায় এবং ফ্যানেদেরকে জিজ্ঞেস করে, ফ্যানেরা খুব বেশি ভালো রিয়্যাক্ট দেয়নি গেস্ট কমেন্টেটারে, বাট রেফারিতে ফ্যানেরা খুব ভালো রিয়্যাক্ট করেছে। তো রলিন্স বলল যে শিকাগো ফ্যানেরা পাঙ্কের কাউন্টিং আর্মি ইনজিওর্ড। তো পাঙ্ক দেখালো
যে না, ও অন্য আর্মেও কাউন্ট করতে পারে। পাঙ্ক এটা দেখালো যে ও অন্য আর্মেও কাউন্ট করতে পারে, এতে কোনো অসুবিধাই নেই ওর। ও অন্য আরেকটা যে হাতটা ঠিক আছে সেই হাত দিয়েই কাউন্ট করবে। যাই হোক, তো এরকম রলিন্স আর পাঙ্কের মধ্যে ফেস অফ হলো। তো রলিন্স একটা কথা বললো পাঙ্ককে, তবে এটার আগে একটা মেন জিনিস বলি যে ড্রু ম্যাকিন্টায়ার পাঙ্ককে বলে যে আমি তোমাকে হেট করি না পাঙ্ক, কারণ তুমি আমাকে কমপ্লিট করেছো পাঙ্ক। যখনই আমি হারবো ফিল করি তখনই আমার মনে পড়ে তোমার কথা, তখনই আমি আত্মবিশ্বাস পাই যে আর যাই হোক সিএম পাঙ্কের মতো আর লুজার আমি হব না। বাট সেথ রলিন্স সিএম পাঙ্কে যেটা বলে সেটা হচ্ছে যে আমি তোমার ব্যাপারে কী ভাবি জানো, কিছুই ভাবি না, তোমার কোনো অস্তিত্বই আমার জীবনে নেই পাঙ্ক। ড্রু তোমাকে রোস্ট করে, মিম বানায়, বাট আমি সেটারও যোগ্য বলে মনে করি না তোমায় পাঙ্ক। এটা বলেনি, বাট এটাই বোঝাতে চাইলো রলিন্স। বেসিক্যালি ও পাঙ্ককে কেয়ারই করে না। তখন রলিন্স বললো যে আমি চাই তুমি গেস্ট কমেন্টেটারই হও, আর তুমি যখন আমার নামটা উচ্চারণ করবে উইনার হিসেবে তখন আমার খুব খুশি হব, তখন আমি খুব খুশি হব, একটা পৈশাচিক আনন্দ পাবো সিএম পাঙ্ক। তো পাঙ্ক ডিসিশন নেয় ফাইনালি যে গেস্ট কমেন্টেটার হবে ম্যাকিন্টায়ার ভার্সেস রলিন্স ম্যাচে, এবং ওর সাথে রাজি হয়ে যায়। এবং আলটিমেটলি সেথ রলিন্স চলে যায়, বাট চলে যাওয়ার আগে পাঙ্ককে এটা বলে যে পাঙ্ক, লোকে ভাবে যে রলিন্সের দরকার সিএম পাঙ্ককে, বাট অ্যাকচুয়ালি সিএম পাঙ্কের দরকার রলিন্সকে রিলেভেন্ট থাকার। আর পাঙ্ক এই কথাটা বলে রলিন্সকে আর ম্যাকিন্টায়ার দুজনকেই যে ও এই ম্যাচটায় থাকবে গেস্ট কমেন্টেটার, যাতে এই ম্যাচটা সেই স্পটলাইট পায় যে স্পটলাইট ইন্ডিভিজুয়ালি রলিন্স আর ম্যাকিন্টায়ার তাদের জীবনে কখনো পেতে পারেনি, কারণ তারা ব্যর্থ। যাই হোক, এই বলে পাঙ্ক চলে যায় আর ম্যাকিন্টায়ার ভাট বকতে থাকে, পাঙ্ককে বলে যে আমি তোমার মাথার মধ্যে ঢুকে গেছি, তুমি আমার মিম টিম সব দেখো। তো এইসবের সুযোগ নিয়ে রলিন্স ভাই ম্যাকিন্টায়ারকে একটা অ্যাটাক করে দেয়, কার্ভ স্টম্প দিয়ে দেয়, আর রলিন্স আর পাঙ্কের মধ্যে একটা ফেস অফ হয় রলিন্স আর সিএম পাঙ্কের মধ্যে। যাই হোক, আমাদের ড্রু ম্যাকিন্টায়ার ভাই ফালতুভাবে ক্যালানি খেয়ে গেল রলিন্সের কাছে, বাট শোয়ের শেষটা একটু অন্যরকম। যাই হোক, এরপর আমরা ক্যান্ডিস লেয়ারের ভার্সেস আইভি নীল ম্যাচ দেখি। এই ম্যাচ নিয়ে বলার কিছু নেই, ম্যাচ তো ফালতুই, বাট ইম্পর্টেন্ট হচ্ছে ক্যান্ডিস লেয়ারের ক্যারেক্টার ডেভেলপমেন্ট। তো ক্যান্ডিস লেয়ার এখন ফুল ব্লোন হিল, লাইক সে লিটারেলি ইনজুরির নাটক করে, ফেক ইনজুরির নাটক করে, এবং নাটকের সুযোগ নিয়ে আইভি নীলকে রোল আপ পিন দিয়ে দেয়, 1 2 3 আইভি নীলকে রোল আপ পিন দিয়ে জিতে যায় ক্যান্ডিস লেয়ারে। আর ক্যান্ডিস লেয়ারের যে পার্টনার ইন্ডি হার্টওয়েল সে খুশি নয়, সে ক্যান্ডিস লেয়ারের সাথে সেলিব্রেটও করেনি, কারণ সে এখন ডিলেমার মধ্যে আছে যে সে কী করবে। সে জানে তার বান্ধবী যা করছে সেটা ঠিক না, বাট তার বান্ধবীকে ছাড়তেও পারছে না, কারণ তার বান্ধবী না, বান্ধবীকে কী করে ছাড়বে। যাই হোক, আইভি নীল ম্যাক্সিনোর শখ। এরপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখি, নিউ ডে ভার্সেস ডিআইওয়াই, এবং ম্যাচটার কমেন্ট্রি করছিল স্পেশাল কমেন্টেটার অসাম ট্রুথ, মানে মিস আর ট্রুথ। সো এই ম্যাচটা তো হলোই না, ম্যাচের মাঝখানের দিকে তোমার জাজমেন্ট ডে আসে, মানে জাজমেন্ট ডে 4 জনই, রিয়াকে বাদ দিয়ে যে 4টে মেল ক্যারেক্টার আছে ওই 4 জনই আসে, এসে ডিআইওয়াই এবং নিউ ডে টোটাল 4 জনকেই খুব মারে, মানে খুবই পেটায়, জনিকে পেটায়, টমাসোকে পেটায়, কফি জেভিয়ার সবাইকে পেটায়, দেন মিসকেও পেটায়, দেন ট্রুথকেও পেটায়। কমেন্ট্রি বক্স থেকে ট্রুথকে তুলে আনে ওরা, এবং প্রথমে ট্রুথ একটু ফাইট ব্যাক করেছিল, বাট ডেমিয়ান ভাইয়ের কাছে পারেনি। ডেমিয়ান ভাইয়ের শক্তি, ওদের চতুরতা, ফিন বেলারের কুডিগ্রাসের সামনে ট্রুথ ভাই অসহায়, ট্রুথ পড়ে রইল, আর 4 জন স্টেটমেন্ট দিল, জাজমেন্ট একটা স্টেটমেন্ট দিল যে ওরা ল্যাডার ম্যাচের জন্য প্রস্তুত। দেন আমরা আন্দ্রাদে ভার্সেস জিওভানি ভিনসি ম্যাচ দেখি। আন্দ্রাদেকে একটা ম্যাচ দেওয়া হয়েছে, আন্দ্রাদের ক্যারেক্টারকে ওরা ধীরে ধীরে বিল্ড করছে। তো আন্দ্রাদে ম্যাচটা জিতলো। আন্দ্রাদে খুবই ট্যালেন্টেড একটা রেসলার, আর একটু ডিফারেন্ট ফিনিশিং মুভ দিয়েছে আন্দ্রাদেকে, যেটা আমার খুব ভালো লেগেছে। লাইক হ্যামারলক ডিডিটি না, বাট একটু ডিফারেন্ট ওয়েতে, লাইক তুলে একটু ঘুরিয়ে ফেলা, কাইন্ড অফ এ ডিডিটি বাট আ সুইঙ্গিং টাইপ। আই লাইক দ্যাট মুভ, আমার বেশ ভালো লেগেছে আন্দ্রাদের নিউ ফিনিশিং মুভ। সো আন্দ্রাদে ম্যাচটা জিতলো জিওভানি ভিনসিকে হারিয়ে। ভিনসিকেও ক্রেডিট দিতে হয়, কারণ ভিনসি খুবই ভালো রেসলার। তারপর আমরা একটা সেগমেন্ট দেখি, মামি রিয়া ডমিনিক। বেসিক্যালি রিয়া আর বেকির মধ্যে একটা সেগমেন্ট হয়। রিয়া বেসিক্যালি ডমিনিককে বলে যে বেকি লিঞ্চের উচিত এখন কিন্তু রেস্ট নেওয়া, ওকে সম্মান করা উচিত, মামিকে সম্মান করা উচিত, কারণ মামি খুব বড় একটা প্লেয়ার।
আর মামিকে ফেস করার আগে বেকির উচিত কিছুদিন রেস্ট নেওয়া, কিছু ম্যাচ না খেলা। কিন্তু বেকি ম্যাচের পর ম্যাচ খেলছে, নিজেকে উইক করছে, আর ভাবছে ওই উইক অবস্থাতেই ও রিয়াকে হারাবে, মামিকে হারাবে। এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আর মামির প্রতি ডিসরেসপেক্টফুল। তো মামি এটাও মনে করছে যে ওকে অ্যাটেনশন দিচ্ছে না বেকি লিঞ্চ, বেকির উচিত সবচেয়ে বেশি অ্যাটেনশন ওকে দেওয়া, বাট বেকি নায়ার সাথে লিভ মর্গানের সাথে ফালতু বাঙালে জড়াচ্ছে। তো বেকি এসে খুব ডায়লগ দিতে শুরু করে। বেকি বলে যে এটাকে অ্যাটেনশন বলে, এটাকে ফাইটিং স্পিরিট বলে, আমি প্রতিদিন ফাইট করবো, আমি যখন চ্যাম্পিয়ন হবো তখনই প্রতিদিন ফাইট করব। তো মামি যেটা বলে, মামি বলে যে আমার ফ্যানদের অ্যাটেনশন পাওয়ার জন্য ডেলি ম্যাচ খেলার দরকার নেই, আমাকে ডেলি ম্যাচ খেলার দরকার নেই, আমি ইন্টারনেটে একটা ছবি পোস্ট করব। আপনারা সবাই জানেন যে কী ছবির কথা মামি বলছে। আমি একটা ইন্টারনেটে ছবি পোস্ট করব, সেই ছবি দেখেই ফ্যানেরা পাগল হয়ে যাবে, আমি অ্যাটেনশন ওখানেই পেয়ে যাব। তার জন্য আমার ডেলি ম্যাচ খেলার দরকার নেই। আর রেসেলমেনিয়ায় আমি একটা বড়ো ম্যাচ খেলবো এগেইনস্ট দ্য ম্যান, মামি ভার্সেস ম্যান। এরকম একটা ম্যাচ খেলার আগে আমি নিজেকে ফ্রেশ রাখতে চাই, সেই জন্য আমি ম্যাচ খেলছি না। আর তোমারও সেটাই করা উচিত বেকি। বাট বেকি নিজেকে ফাইটিং ম্যান দেখাতে চায়। বেকি বলে যে তুমি তোমার অ্যাসের ফটো দিয়ে অ্যাটেনশান পাও, বাট আমি ফাইটিংভাবে ফাইট করে পেতে চাই। বাট যাই হোক, লাস্টলি রিয়া একটা কথাই বলে মামি, যে আমি তোমাকে খুব বাজেভাবে মেনিয়াতে হারাবো, তারপর তুমি বসে থাকবে সোফায় বসে আমার খেলা দেখবে, তোমার পাশে তোমার মেয়ে বসে থাকবে, তোমার মেয়ে আমাকে মামি বলবে। বেকি কথাটা খুব সিরিয়াসলি নিয়ে নেয়। বেকি খুব রেগে যায় যে তুমি মাদারহুড নিয়ে এসব বলতে পারো না, তুমি আরেকবার আমার মেয়ের নাম নিলে আমি কিন্তু দেখিয়ে দেবো আমি কি জিনিস, তোমার মুখের দাঁত ভেঙে দেবো মামি, ঠিক আছে? আমি ম্যান, আমি বেকি লিঞ্চ, আরেকবার আমার মেয়ের নাম নাও, তোমাকে আমি দেখিয়ে দেবো রিয়া আমি কি জিনিস। যাই হোক, তো ডমিনিক ভাই রিয়াকে বাঁচাতে আসে, এগিয়ে আছে বেকি লিঞ্চের কাছে। তো বেকি লিঞ্চ ডমিনিককে ঘুষি মেরে দেয়, ক্রাউড চিল্লিয়ে ওঠে। অ্যান্ড বেশ ভালো লাগলো, লাইক ডমিনিক মার খেলো, এটা দেখেই যেন মজা আসে খুব। যাই হোক, তো বেকি লিঞ্চ একটা ঘুষি মেরে দিল ডমিনিককে। তারপর বেকি আর রিয়ার মধ্যে একটা মারপিট হলো, ব্রল হলো, আর বেশ ভালো ব্রল হলো বেকি আর রিয়ার মধ্যে। এখন আমিও খুব এক্সাইটেড বেকি ভার্সেস রিয়া রেসেলমেনিয়া ম্যাচটার জন্য, কারণ বিলটা বেশ ভালোই হলো। আর ডমিনিক বেশ অনেকবারই মার খেলো, শুধু ঘুষি খায়নি, বেকির কাছে অনেক আলাদা মারও খেয়েছে। যাই হোক, এর পরের ম্যাচ হচ্ছে স্যামি জেইন ভার্সেস ব্রনসন রিড। আর এই ম্যাচটা র্যান্ডাম মনে হলেও অ্যাকচুয়ালি র্যান্ডাম ম্যাচ নয়, কারণ এই ম্যাচের আগে গুন্থার ব্যাকস্টেজে ইন্টারভিউতে বলেছিল যে ও মনে করে যে স্যামি জেইনের অকাদই নেই গুন্থারকে হারানোর। তার থেকে বড় কথা, স্যামি জেইন তো ব্রনসনকেও হারাতে পারবে না। তো স্যামি জেইন ভার্সেস ব্রনসন ম্যাচটা হয়। গুন্থার প্রেডিক্ট করে যে স্যামি জেইন ব্রনসনকেও হারাতে পারবে না, স্যামি জেইনের সেই ক্ষমতাও নেই। ম্যাচটা বেশ ভালোই হয় এবং ম্যাচটাতে সারপ্রাইজিংলি ব্রনসন রিড জেতে বাই হিটিং হিজ ফিনিশিং মুভ সুনামি। আর গুন্থার খুব খুশি, কারণ গুন্থার অ্যাকচুয়ালি ম্যাচটা দেখছিল, মানে গুন্থার এসছিল ম্যাচটা দেখতে, এবং ওখানেই স্যামি জেইন ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। বাট গুন্থার তেমন কিছু করেনি স্যামিকে, মানে অ্যাটাক কিছুই করেনি, ও দূর থেকে দেখছিল ম্যাচটা এবং দেখে দাঁত কেলায়। এবং এটা একটা খুবই অদ্ভুত ডিসিশন যে গুন্থারকে ফেস করবে রেসেলমেনিয়া, তার উচিত ম্যাচ জেতা, বাট সে ম্যাচ হারলো কার কাছে? ব্রনসন রিডের কাছে। বাট অ্যাজ পার স্টোরি লাইন এটা দারুণ ডিসিশন, কারণ চ্যাট গেবিল অ্যাকচুয়ালি স্যামি জেইনকে বলেছিল, ইভেন এই ম্যাচের শেষেও বললো স্যামি জেইনকে যে স্যামি তুমি ধরা পড়ে যাচ্ছ স্যামি, গুন্থার যতটা শক্তিশালী মনে হয় ও তার থেকেও 3 গুণ বেশি মেন্টালি শক্তিশালী। ও মেন্টালি অপোনেন্টকে উইক করতে জানে, ফিজিক্যালি উইক তো করতেই পারে চপ মেরে মেরে, বাট সেটাকে সহ্য করার ক্ষমতা প্রায় সবার আছে। বাট গুন্থার মাইন্ড গেম খেলে, গুন্থার মেন্টালি প্লেয়ারকে উইক করে। আর স্যামি, তুমি ধরা পড়ে যাচ্ছ গুন্থারের কাছে, তোমার উচিত ফোকাস না হারানো স্যামি। এরকম চলতে থাকলে তুমি গুন্থারকে হারাতে পারবে না, কারণ গুন্থার তোমার মাথার উপর চড়ে বসবে। তো স্যামি জেইন বুঝতে পারে চ্যাট গেবেলের কথা, আর চ্যাট গেবেল বলে যে আমার মনে হয় ডিফারেন্ট অ্যাপ্রোচের দরকার, পরের সপ্তাহে আমরা কথা বলবো। সো মেবি চ্যাট গেবেলকে আমরা কোচ রূপে দেখব। কোচ গেবেল এখন স্যামি জেইনকে ট্রেন করবে রকি সিনেমার মতো। আপনাকে রকি দেখেছেন সিলভেস্টার স্ট্যালোনের? দেন বুঝতে পারতেন, অনেকটা সেরকম ফিল আসছে। বাট যাই হোক, আমরা মেন ইভেন্টের কথায় আসছি, যে রকি ফিল্মের পোস্টার আমি দিয়েছি নিচে। যাই হোক,
তো জে উসো তো নাকামুরাকে বেশ ভালো কথা শোনায় যে আমি তোমায় দেখিয়ে দেবো নাকামুরা, আমি জে উসো। আর ব্যাকস্টেজে জিমি আর সোলোর সাথে দেখা হয় জে উসোর। তো এবার ম্যাচের কথায় আসি, ম্যাচ হয় জে উসো ভার্সেস শিনসুকে নাকামুরা। যে ম্যাচের কোনো লজিক নেই বাট তাও দিয়েছে, এবং ম্যাচের পরের সিনটাই অ্যাকচুয়াল সিনেমা। সো যাই হোক, জে উসো নাকামুরা ম্যাচ তো চলতে থাকে, বাট ম্যাচের মাঝখানে সোলো আর জিমি আসে ইন্টারফিয়ার করতে। সোলো আর জিমি আসে নাকামুরাকে হেল্প করতে, জেকে ধ্বংস করতে, বাট রলিন্স আর কোডি আসে জেকে বাঁচাতে। সো এখন ফেয়ার গেম 3-on-3। সেথ রলিন্স সোলোকে দেখে আর জিমিকে দেখে কোডি। আর কিন্তু সেথ রলিন্স নিজেও মার খেয়ে যায়, কারণ ড্রু ম্যাকিন্টায়ার আসে আর ড্রু ম্যাকিন্টায়ার বদলা নেয়, ওই কার্ড স্টম্পের বদলা ড্রু ম্যাকিন্টায়ার রয়ের শেষে নেয়। সো ও রলিন্সকে পেটায় ড্রু ম্যাকিন্টায়ার, এবং পিটিয়ে ফিউচার শক ডিডিটি দেয় সেথ রলিন্সকে, আমাদের ড্রু ম্যাকিন্টায়ার ভাই। কিন্তু রিংয়ের মধ্যে জে উসো নাকামুরাকে সুপার কিক দিয়ে দেয়, একটা স্পিয়ার দিয়ে দেয়। 1-2-3 জে উসো জিতলো ম্যাচটা, নাকামুরাকে হারিয়ে দিল জে উসো ফেয়ারভাবে। 1-2-3 নাকামুরার কেরিয়ারে পুরো দফা রফা করে দিল, বাট যাই হোক জে উসো ম্যাচটা জিতলো 1-2-3। এবারে পুরো চলে যায় ব্যাক স্টেজে, যেখানে কোডি আর জিমি ফাইট করছে। কোডি জিমিকে সরিয়ে দিল, দেন কোডি সোলোকেও সরিয়ে দিল। সোলো এসেছিল কোডির সাথে ফাইট করতে, কোডি সোলোকেও সরিয়ে দিল। বাট রক দুম করে পিছন থেকে অ্যাটাক করে বসে আমাদের কোডি ভাইকে, আর এখান থেকেই শুরু হয় আসল বাওয়াল। রক কোডিকে খুব বাজেভাবে ইনজিওর করে দেয়, খুব বাজেভাবে অ্যাটাক করে কোডিকে, কোডির মাথা ফাটিয়ে দেয়, কোডিকে প্রায় 3-4 বার ট্রাকে ছুঁড়ে মারে, এবং ওতেই কোডির মাথা ফেটে যায়, মাথা ফেটে রক্ত বেরিয়ে যায়। এবং সিনটা খুবই ভিজুয়ালি দারুণ দেখাচ্ছিল, পুরো সিনেমা মনে হচ্ছিল। সিনেমাতে যেমন হয় না, একটা অসহায় হিরোকে ভিলেন খুব মেরে প্রায় আধমরা করে দিয়েছে, ঠিক সেরকম অবস্থা কোডির হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, রক অ্যারেনার বাইরে কোডিকে পেটাচ্ছিল, এবং তখন বৃষ্টি হচ্ছিল শিকাগোতে। তো সেই বৃষ্টির রাত, বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল, জামা ছিঁড়ে গেছে কোডির, মাথায় রক্ত, আলাদাই লেভেলের সিনেমা লাগছিল। আর রকের ডায়লগ, রক বেসিক্যালি একটা কথাই বলছিল যে মামা রোডস, রক বেসিক্যালি কোডি রোডসের মাকে টানছিল যে মামা রোডস দেখো, আমি কিন্তু আমার প্রতিশ্রুতি রাখতে জানি মামা রোডস, তোমার ছেলে না পারুক, আমি আমার প্রতিশ্রুতি রাখতে জানি। বলে ওই রক্তটা বেল্টে দিয়ে বলছে, এই দেখো এই বেল্টটাই আমি তোমায় দেবো রেসলমেনিয়ায়, তোমার ছেলের রক্ত এই বেল্টে আছে, দেখো তোমার ছেলের রক্ত। শুধু তাই নয়, ইভেন ফ্যানেদেরকেও চাটে রক, বলে দেখো ফ্যানেরা, তোমাদের সেভিয়ার, তোমাদের ফেভারিট সুপারস্টার, তোমাদের হিরো কোডির আমি কী অবস্থা করেছি। এটাই হয় যদি কেউ ফাইনাল বস আর তার পরিবারের সাথে ঝামেলা করে, তখন তার সাথে এটাই হয়। এরকম একটা মেসেজ দিয়ে দিল রক। আর রককে পুরো আল্ট্রা ভিলেন লাগছিল, স্যাভেজ ভিলেন লাগছিল। রক আলাদাই ক্যারেক্টার প্লে করেছে। যাই হোক, শো ওখানেই শেষ হয়ে যায়। দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। আমি তো এখন খুব এক্সাইটেড রেসেলমেনিয়ার জন্য, এবং আমি জানি আপনারাও খুব এক্সাইটেড রেসেলমেনিয়ার জন্য। রক আলাদা জায়গায় নিয়ে গেছে স্টোরি লাইনটাকে। যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমায় সাপোর্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন, যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের অপিনিয়ন জানাবেন যে আপনাদের কোন সেগমেন্টটা কেন কী জন্য ভালো লাগলো, আপনাদের কোন অপিনিয়নটা আমার সাথে ম্যাচ করেছে, কোনটা করছে না। সো বেসিক্যালি যেটা বললাম, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ক্লিক অন দ্য নোটিফিকেশান বেল, অ্যান্ড কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা। সো শুভরাত্রি।